হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে পড়ব পরিমাপ, ভৌত রাশির একক ও মাত্রা। আমি এগুলো করাচ্ছি যে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে যা যা কোশ্চেন আসতে পারে, যে ধরনের কোশ্চেন আসতে পারে, যে চ্যাপ্টারগুলোর থেকে কোশ্চেন আসতে পারে, সেই চ্যাপ্টারগুলো আমি এখানে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইরকমভাবে সমস্ত চ্যাপ্টারগুলোর কোশ্চেন করব এবং সেই চ্যাপ্টারগুলো থেকে কখন কি কোশ্চেন এসেছে সেগুলো নিয়েও আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো সেগুলো নিয়েও আমরা এখানে আলোচনা করব। প্রথমে আসছে পরিমাপ। পরিমাপ হচ্ছে ভৌত রাশির একক ও মাত্রা। আমি সাধারণত এএনএম জিএনএম এর কোশ্চেন আনসার, তারপরে রেলওয়ের বিভিন্ন পরীক্ষার, ডাব্লিউবিসিএস এর পরীক্ষার সমস্ত কোশ্চেন আনসার তোমাদের সঙ্গে আলোচনা করব প্রত্যেকটি চ্যাপ্টারের পরে। ঠিক আছে, তোমরা যদি এইরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই আছে ভৌত রাশি। ভৌত রাশি কাকে বলে? পরিমাপযোগ্য যে কোনো রাশিকে ভৌত রাশি বলে। যে রাশিকে আমরা পরিমাপ করতে পারি, ঠিক আছে, সেই সব রাশিকে ভৌত রাশি বলে। ভৌত রাশি দু ধরনের। ঠিক আছে, তাহলে যদি এরকম ভাবে মনে রাখতে না পারো, এখানে এরকম ভৌত রাশি আর ভৌত রাশি হলো দু রকমের। একটা হয়ে গেল এখানে কি স্কেলার রাশি, আর একটা হয়ে গেল ভেক্টর ভেক্টর রাশি। আচ্ছা, স্কেলার আর ভেক্টর আমরা আলাদা করব কি করে? ভেক্টর রাশির মান আছে এবং অভিমুখও আছে। ঠিক আছে, যেমন বলছি রাশিটি এই দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, সেটা যদি বোঝানো হয় তখন সেটা হয়ে যাবে ভেক্টর রাশি। ঠিক আছে, আর স্কেলার রাশি কাকে বলছে? স্কেলার রাশি যেসব রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তাদের স্কেলার রাশি বলছে। যেমন দৈর্ঘ্য, কোনো কিছুর দৈর্ঘ্য কোন দিকে, দৈর্ঘ্য কোন দিকে তো হয় না, যেদিক থেকে করো দৈর্ঘ্য একই হবে। সময়, ঠিক আছে, উল্টো দিকে যায় না, একই দিকে যায়। ঠিক আছে, সেটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি যেসব রাশির মান ও দিক দিক বা অভিমুখ দুই আছে তাকে ভেক্টর রাশি বলে। আর সময়ের দিক বা অভিমুখ নেই, সময় চলেছে নিজের তালে। ঠিক আছে, তো সেই জন্য দৈর্ঘ্য, সময় আর ভর, এই তিনটা হচ্ছে বেসিক একটা মৌলিক রাশি বা স্কেলার রাশি। এদেরকে নিয়েই বাকি সমস্ত রাশির একক এবং মাত্রা লেখা হয়। সেগুলো কিভাবে লেখা হয় সেগুলো আমি এখানে বলবো। ভেক্টর রাশি কি? যে সমস্ত রাশির মান এবং দিক বা অভিমুখ দুই আছে তাদের ভেক্টর রাশি বলে। যেমন বেগ, ত্বরণ, ঠিক আছে, এগুলো হয়ে গেল ভেক্টর রাশি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম? রাশি কাকে বলছে? পরিমাপযোগ্য যে কোনো আহ, ভৌত রাশি কাকে বলছে? পরিমাপযোগ্য যে কোনো রাশিকেই ভৌত রাশি বলছে। ঠিক আছে, ভৌত রাশি দু রকমের, স্কেলার রাশি, ভেক্টর রাশি। স্কেলার রাশি হচ্ছে যে রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তাদেরকে স্কেলার রাশি বলে। আর যে রাশির মান ও অভিমুখ দুই আছে, দিক বা অভিমুখ দুই আছে, তাদেরকে ভেক্টর রাশি বলে। স্কেলার আর ভেক্টর রাশির মধ্যে কি পার্থক্য আছে তাহলে? স্কেলার রাশির শুধু মান আছে, ভেক্টর রাশির মান ও অভিমুখ দুই আছে। স্কেলার রাশি যোগ বিয়োগ বীজগণিতের সাধারণ নিয়মে হয়, কিন্তু ভেক্টর রাশির যোগ বিয়োগ বীজগণিতের সাধারণ নিয়মে হয় না। দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হয়, কিন্তু দুটি ভেক্টর রাশির গুণফল সর্বদা ভেক্টর রাশি হয় না। স্কেলার রাশির একটি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু ভেক্টর রাশিতে সংখ্যার উপর একটি তীর চিহ্ন যুক্ত সরলরেখা দিয়ে লেখা হয়। এটা এভাবে না লিখেও একদিকে স্কেলার রাশি আর একদিকে ভেক্টর রাশি, ভেক্টর, এইভাবে লিখতে পারো। স্কেলারের জায়গাতে লিখবে স্কেলার রাশি শুধু মান আছে, মান আছে, আর এখানে লিখবে ভেক্টর রাশির মান ও অভিমুখ দুই আছে। ঠিক আছে, এরপরে ভৌত রাশির একক। ভৌত রাশির একক দু রকমের, প্রাথমিক একক আর প্রাথমিক একক আর লব্ধ একক। প্রাথমিক একককে আর একটা বলে মৌলিক একক। ঠিক আছে, মৌলিক একক মানে যাদের সাহায্যে আমরা অন্য সব ভেক্টর, অন্য সমস্ত রাশি, ঠিক আছে, আমরা অন্য সমস্ত রাশির একক তৈরি করি, ঠিক আছে, বা লিখি, তাদেরকে আমরা মৌলিক একক বলছি। দৈর্ঘ্য, সময় আর ভর, এগুলি হলো মৌলিক রাশি। যে রাশির গুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যে রাশিগুলির এককের সাহায্যে অন্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা যায়, এদের একক কারো উপর নির্ভর করে না এবং এদের সাহায্যে অন্য ভৌত রাশির একক আমরা গঠন করতে পারি, সেই রাশিগুলিকে মৌলিক
রাশি, সেই এককগুলিকে মৌলিক একক বলে। ঠিক আছে। লব্ধ একক কি? দৈর্ঘ্য, ভর, সময় রাশির একক ব্যবহার করে যেসব রাশির একক লেখা হয় তাদের লব্ধ একক বলে। ঠিক আছে। আর আমরা একক কিন্তু দু রকম হয়, একটা হচ্ছে এসআই একক আর একটা হচ্ছে সিজিএস একক। ঠিক আছে। এসআই এককটা একটু বড় একক আর সিজিএস এককটা একটু ছোট একক। ঠিক আছে। আচ্ছা, সিজিএস এর নাম কি? সিজিএস সিস্টেম বা এটা ফ্রেঞ্চ সিস্টেম। আর এসআই পদ্ধতি সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিটস বা এসআই ইউনিটস। ঠিক আছে। তো এসআই ইউনিট এখানে আমরা এসআই সিজিএস দুটো ইউনিটই দেখব, দুটো এককই দেখব, সব কিছু সবগুলো। ঠিক আছে। ভৌত রাশির মাত্রা একক হয়ে গেল। এবারে মাত্রা, একক আর মাত্রা, বিভিন্ন ভৌত রাশির একক আর মাত্রা আমরা একই সঙ্গে শিখবো। ঠিক আছে। কোন কোন ভৌত রাশির একক মূল রাশির এককের যে ঘাতে উন্নীত থাকে তাকে ওই রাশির মাত্রা বলে। ঠিক আছে। এটি হয়ে গেল মাত্রা একক। যেমন মাত্রা, আমরা ধরো কোনো একটা লিখছি মাত্রা, সমস্ত রাশিগুলির যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা এখানে এল নেব। ঠিক আছে। ভরের মাত্রা এখানে এম নেব, আর সময়ের মাত্রা এখানে টি নেব। ঠিক আছে। এম এল টি দিয়ে করেই আমরা সমস্ত রাশির একক আর মাত্রা খুঁজে বের করব। ঠিক আছে। দেখো, বিভিন্ন রাশির একক ও মাত্রা, এইটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসার সময় এই যে বিভিন্ন রাশির একক মাত্রা, কোন রাশিটার একক কি মাত্রা কি, সেগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই পৃষ্ঠাটির গুরুত্ব সব থেকে বেশি। তাহলে এখানে সিজিএস একক লিখবো, এখানে এসআই একক লিখবো। মাত্রীয় সংকেত। ঠিক আছে। মাত্রা কিন্তু সমস্ত রাশির আমরা বের করতে পারবো না, কারণ দৈর্ঘ্য, ভর, সময় বের করতে পারবো, সেখানে আরো অনেক কিছু আসবে। এম এল টি দিয়ে সাধারণত যেগুলো থাকে, এম এল টি মানে এম হচ্ছে ভর, এল হচ্ছে দৈর্ঘ্য আর টি হচ্ছে সময়, এগুলি দিয়ে যেগুলো যে সমস্ত রাশির মাত্রা হয় সেই রাশিগুলির মাত্রাই আমরা এখানে পড়ব। ঠিক আছে। তাহলে দৈর্ঘ্যের সিজিএস একক কি? দৈর্ঘ্যের সিজিএস একক সেন্টিমিটার, সেন্টিমিটার, আর এসআই একক মিটার। আর সেটাকে দৈর্ঘ্যকে এল দিয়ে করে আমরা সংকেতটা হবে এল, এল দিয়ে করে আমরা লিখি। ভর, ভরের সিজিএস এসআই একক কি? সেটাই গ্রাম, কিলোগ্রাম হবে। ঠিক আছে। আচ্ছা, এটা এটা মাত্রীয় সংকেত মানে মাত্রা, আর আমরা এর সংকেত যদি লিখি তাহলে সেটা হচ্ছে মিটারের জন্য এম, স্মল এম লিখবো কিন্তু। এটা হচ্ছে গ্রাম, ভরের সিজিএস একক, এসআই একক হচ্ছে কিলোগ্রাম, কিলোগ্রাম। আর এটাকে কেজি, মাত্রীয় সংকেত। সময়ের সেকেন্ড, দুটোতেই সেকেন্ড, তো সেই জন্য এস। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের এসআই একক অ্যাম্পিয়ার, আর সিজিএস একক অ্যাব অ্যাম্পিয়ার, অ্যাব অ্যাম্পিয়ার। আর এটা হয়ে যাবে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে এ সংকেত। ঠিক আছে। তাপমাত্রা, তাপমাত্রা মানে তাপমাত্রা আমরা বের করব। তাপমাত্রার হচ্ছে সিজিএস একক, এসআই একক দুটোই কেলভিন। আমরা ওই কি করি, এখানে ফারেনহাইট আর সেলসিয়াস দিয়ে করে করি, তো সেগুলো আমরা ইউজ করি, মানে সেগুলো ব্যবহারিক একক। আর সিজিএস এসআই একক এখানে কেলভিন, কেলভিনকে কে দিয়ে প্রকাশ করি? দীপন প্রাবল্য, দীপন প্রাবল্যের সিজিএস একক স্টাইলাব, আর এসআই একক ক্যান্ডেলা। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, দীপন প্রাবল্য অনেক পরীক্ষাতে আসে। ঠিক আছে। দীপন প্রাবল্য, সিডি ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ ভর, তো তো সেই জন্য এর সিজিএস একক আমরা গ্রাম লিখতে পারি, আর এসআই একক কিলোগ্রাম না হয়ে এটা পদার্থের পরিমাণ কি করি, মোল দিয়ে লিখি। ঠিক আছে। মোলকে এম ও এল এইভাবে লিখি। আয়তন, আয়তন তো জানি। আয়তনের সিজিএস একক, এসআই একক কি এখানে ঘনমিটার, আর এটা ঘন সেন্টিমিটার। ঠিক আছে। ঘন সেমি, আর এটা হচ্ছে সেমি।
তাহলে সেন্টিমিটার মানে মিটার কিউব। বলের এখানে সিজিএস একক ডাইন আর এসআই একক নিউটন। নিউটনকে এন দিয়ে প্রকাশ করি। শক্তি, শক্তির এখানে শক্তি বা কার্য, সিজিএস একক আছে, শক্তি কার্যের দুটো একই হবে, ঠিক আছে। সিজিএস হচ্ছে আর্গ আর এসআই হচ্ছে জুল, দুটোর একই। জুলকে আমরা কিভাবে লিখি, জে দিয়ে করে, ঠিক আছে। এরপরে আছে কি ক্ষমতা, ক্ষমতার এখানে এসআই একক হচ্ছে ওয়াট আর সিজিএস একক কি আছে, আর্গ পার সেকেন্ড, ঠিক আছে। সিজিএস আর এসআই এটা হচ্ছে আর্গ পার সেকেন্ড, আর্গ পার সেকেন্ড হলো, আর এসআই একক কি হয়ে গেল আমাদের, ওয়াট। আর সংকেত, তাই না, সংকেত হয়ে যাচ্ছে ডব্লিউ, ওয়াটের জন্য ডব্লিউ। চাপের হচ্ছে এসআই একক পাস্কাল, পাস্কালের পি, পাস্কাল, ঠিক আছে। আর ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আমরা লিখতে পারি এটাকে। ঘনত্ব, ঘনত্বের এসআই একক হচ্ছে কিলোগ্রাম পার মিটার স্কোয়ার, মিটার কিউব, কিগ্রা পার মিটার কিউব, কেজি মিটার পাওয়ার -3, ঠিক আছে। আর এটা গ্রাম পার সেন্টিমিটার কিউব। এরপরে আছে বেগ, বেগের হচ্ছে মিটার পার সেকেন্ড, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মিটার পার সেকেন্ড, এটা কি হয়ে যাবে সেমি পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। ভরবেগ, ভরবেগ হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, ভরবেগও ইম্পর্টেন্ট, ভর ইন্টু বেগ, কিগ্রা মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে, কেজি এম পার এস। আর এটা লিখবে এখানে কিগ্রা হলো, তো এটা গ্রাম সেমি পার সেকেন্ড, পার সেকেন্ড, সেকেন্ড, ঠিক আছে। আমি বলছি তোমরা লিখে নেবে, এগুলো বোঝা খুব মুশকিল কারণ জায়গাটা ছোট হচ্ছে, ঠিক আছে। আর আমার পেন্সিলটাও একটু বড়, এতটা না করলে লেখা যাবে না, আবার যদি এরকম ভাবে লিখছি তো জায়গাটা ছোট হয়ে যাচ্ছে। পরের বার আরো ভালো করে একটা পিডিএফ বানাতে হবে অন্য বিষয়ের জন্য, এটা দেখে নাও এইভাবে। কম্পাঙ্কের হচ্ছে এসআই একক হার্জ, এই জেড হার্জ, এটাকে আমরা হার্জ লিখি, ঠিক আছে। তো এর সিজিএস একক কি আছে, সেকেন্ড ইনভার্স, সেকেন্ড পাওয়ার -1। তড়িৎ আধান, তড়িৎ আধানের হচ্ছে কুলম্ব আর স্টেট কুলম্ব, কুলম্ব সি, এটা হচ্ছে স্টেট কুলম্ব। তড়িৎ বিভবের হচ্ছে ভোল্ট আর এটা হচ্ছে স্টেট ভোল্ট। রোধের হচ্ছে ওহম আর এদিকে হচ্ছে স্টেট ওহম। গাঢ়ত্ব, গাঢ়ত্বের হচ্ছে মোল পার ঘনমিটার, মোল পার ঘনমিটার। আর এটা হয়ে যাচ্ছে মোলটা হয়ে গ্রাম হয়ে যাচ্ছে গ্রাম পার মিটার, সরি ঘন সেমি। আর এখানে কুলম্বের সি হয়ে গেল, ভোল্টের ভি হয়ে যাবে, ওহমের কি হয়ে যাবে, এই ওহম সাইন, ঠিক আছে। এটা গ্রিক লেটার। এরপরে এখানে মোল মিটার পার -3, ঠিক আছে। তাহলে এগুলোর সব একক এবং মাত্রা হলো, সরি একক হলো, মাত্রাটা আমরা করিনি। আচ্ছা মাত্রাটা আমরা করব তার আগে এখানে কিছু বলে রাখি যে সব থেকে বড় একক আর সব থেকে ছোট একক কোনগুলি হবে সেগুলি বলে রাখি। দৈর্ঘ্যের এখানে মোটামুটি একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট আছে, দৈর্ঘ্যের সব থেকে বড় একক কি আছে, দৈর্ঘ্যের সবচেয়ে বড় একক পাস্কাল, সরি পারসেক, পাস্কাল তো চাপের না,
পারসেক। আর আলোকবর্ষ কিন্তু দৈর্ঘ্যের একক। আর আর একটা বড় একক হচ্ছে দৈর্ঘ্যের অ্যাস্ট্রোনমিক্যাল একক। আলোকবর্ষ কাকে বলছে? শূন্য মাধ্যমে আলো 1 বছরে যত দূর যায়, ঠিক আছে? আলো আলো শূন্য মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ বিভিন্ন। শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে 1 বছরে যত দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে, ঠিক আছে? আলোকবর্ষটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনেকবার পরীক্ষায় আসে কি আলোকবর্ষ কিসের একক? তাহলে এটা সবসময় মনে রাখতে হবে দৈর্ঘ্যের একক। এরপরে কিছু রাশি আর তাদের মাত্রা লিখবো, ঠিক আছে? যাদের মাত্রা আমরা MLT দিয়ে প্রকাশ করতে পারি সেগুলোই লিখবো। মাত্রাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আমি অনেক কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে, তোমরা সেখানেই দেখতে পাবে। আমরা এখানে ক্ষেত্রফল লিখছি, ঠিক আছে? ক্ষেত্রফল কি হয়ে যাচ্ছে? দৈর্ঘ্যের স্কোয়ার, মানে এল এর পাওয়ারে 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এম পাওয়ারে 0 থাকছে, টি পাওয়ারে 0 থাকছে, MLT এইভাবে তো আমরা লিখি। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? এম পাওয়ার 0 এল স্কোয়ার টি পাওয়ার 0, ঠিক আছে? আয়তন আয়তন তো L³ হয়, তাই না? তাহলে এটা সেইভাবেই লিখবে, এম পাওয়ার 0 L³ টি পাওয়ার 0। ঘনত্ব ঘনত্ব কি হয়? ভর বাই আয়তন। ভর মানে কি? এম, আয়তন হচ্ছে L³ মানে এটা কি হয়ে যাবে? এম এল পাওয়ার -3 টি পাওয়ার 0, ঠিক আছে? এরপরে বেগ বেগ হয়ে যাচ্ছে দৈর্ঘ্য বাই সময়। দৈর্ঘ্য কি হয়ে যাচ্ছে? এল, সময় হচ্ছে টি, তাহলে এম পাওয়ার 0 এল টি পাওয়ার -1, ঠিক আছে? আর ত্বরণ ত্বরণ কি হয়ে যাচ্ছে? দৈর্ঘ্য বাই সময় স্কোয়ার, ঠিক আছে? তার মানে এল বাই টি স্কোয়ার। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? এম পাওয়ার 0 এল টি পাওয়ার -2। এল টি পাওয়ার -2 কিসের হয়ে যাচ্ছে? ত্বরণের। ত্বরণটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে আছে বল। বল কি হয়ে যাচ্ছে? ভর গুণিত ত্বরণ। ভর মানে এম, ত্বরণ কি হয়ে যাচ্ছে? এল টি টু দি পাওয়ার -2, বাস MLT টু দি পাওয়ার -2। বলটাও কিন্তু ইম্পর্টেন্ট। কার্য হচ্ছে এখানে বল গুণিত সরণ, বলের প্রয়োগ বিন্দু সরণ। তাহলে সরণটা এল হয়ে যাবে, বল কি হয়ে যাচ্ছে? ML টি টি টু দি পাওয়ার -2 ইন্টু এল, তাহলে এল পাওয়ার 2 হয়ে যাবে, টি টু দি পাওয়ার -2 থাকবে, এটা কার্য। আর এবারে ক্ষমতা, কৃতকার্য বাই সময়, মানে এইটা ডিভাইডেড বাই টি, ঠিক আছে? মানে টি এর পাওয়ারে আরেকটা মাইনাস হবে, মানে টি পাওয়ার -3, ML² টি পাওয়ার -3। এরপরে আছে ভরবেগ, ভর গুণিত বেগ, ঠিক আছে? ভর গুণিত বেগ, ভর কি হয়ে যাচ্ছে? এম, বেগ কি হয়ে যাচ্ছে? বেগ এল টি টু দি পাওয়ার -2। সরি, এল টি টু দি পাওয়ার -1 ছিল। এলটি টু -1 ছিল, তাই তো? এলটি টু -1 ছিল। আর এখানে MLT তাহলে -1 হয়ে যাবে, ঠিক আছে? চাপ চাপ হয়ে যাচ্ছে বল বাই ক্ষেত্রফল। বল কত আছে? বল হচ্ছে MLT টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই ক্ষেত্রফল, মানে L²। তাহলে এল পাওয়ার -1 হবে, তাহলে ML পাওয়ার -1 টি পাওয়ার -2, ঠিক আছে? এইভাবে আমরা বের করে নিতে পারি অনেক ভৌত রাশির মাত্রা।
বুঝা গেল? মাত্রা আমরা টি পাওয়ার মাইনাস 1 টু মানে এম.এল.টি দিয়ে প্রকাশ করা যায়, এই সমস্ত কিছুই নিচ্ছি। এরপরে আছে পরিমাপের যন্ত্রসমূহ। দৈর্ঘ্যের পরিমাপের যন্ত্র, সাধারণ স্কেল, ভরের পরিমাপের যন্ত্র, সাধারণ তুলা যন্ত্র, স্প্রিং তুলা যন্ত্রের ব্যবহার করা হয় ওজন পরিমাপ করতে। এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভরের পরিমাপ করা জন্য সাধারণ তুলা যন্ত্র, যেটাকে আমরা দাঁড়িপাল্লা বলি, ঠিক আছে? দাঁড়িপাল্লা দিয়ে আমরা কিন্তু ওজন মাপি না, কি মাপি? ভর মাপি। এটা মনে রাখতে হবে, এটাও আসে পরীক্ষাতে। আয়তন পরিমাপের যন্ত্র, মাপঞ্চক। সময় পরিমাপের যন্ত্র, ঘড়ি, দোলক ঘড়ি আর স্টপ ক্লক, ঠিক আছে? স্টপ ওয়াচ দিয়ে আমরা নির্দিষ্ট একটা সময় পরিমাপ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আর একটা জিনিস, নোটেবল জিনিস দেখব, এককবিহীন ভৌত রাশি। তাহলে এককবিহীন, যাদের একক নেই, এককবিহীন রাশি কি আছে? কোণ, ঠিক আছে? আপেক্ষিক গুরুত্ব, ও সরি, আপেক্ষিক গুরুত্ব কোন পরিমাপের একক আছে? যাদের এখানে কি হচ্ছে, যাদেরকে আমরা দুটো রাশির এখানে দুটো সমজাতীয় রাশির অনুপাত আকারে প্রকাশ করছি, যেমন দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য করছি, ঠিক আছে? ভর বাই ভর করছি, তখন কি হচ্ছে, তার একক থাকছে না, যেমন আপেক্ষিক গুরুত্ব। ব্যতিক্রম হচ্ছে কোন, হচ্ছে ব্যতিক্রম দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য করছি, মানে বৃত্তচাপ, বৃত্তচাপ বা ব্যাসার্ধ করছি, এটা হচ্ছে দৈর্ঘ্য, কিছু একটা দৈর্ঘ্য, আর এটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে? তো এটা হচ্ছে কোণ। কোণের হচ্ছে আহ, এখানে একক কি? রেডিয়ান। আর ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্টেরেডিয়ান, বোঝা গেল? স্টেরেডিয়ান, দন্তস্বই টয়কার রয়েকার ডয়স্বই অন্তস্থ একার ন। আমার হাতে লেখাগুলো হয়তো বুঝতে পারবে না, এখানে লিখতে একটু অসুবিধা হচ্ছে। ধীরে ধীরে ভালো করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত। আর একটা জিনিস আছে যে আমরা দাঁড়িপাল্লাতে সবসময় কি বাটখারাগুলির ভরের অনুপাত 1:2:2:2:5 হয় কেন? কারণ এই এই সংখ্যাগুলি দিয়ে, মানে এখানে যে যেমন 10 গ্রাম আছে, বা ঠিক আছে, 20 গ্রাম আছে, তারপরে 50 গ্রাম আছে, 100 গ্রাম আছে, 200 গ্রাম আছে, 500 গ্রাম আছে। এর সাহায্যে আমরা কি করতে পারি, এই খুব কম সংখ্যক বাটখারা দিয়েই আমরা 211.10 পর্যন্ত ওজন করতে পারি, ঠিক আছে? তো সেই জন্যই এখানে বাটখারাগুলি 1:2:2:5 আকারে এখানে থাকে। তাহলে শর্ট কোয়েশ্চেনগুলির মধ্যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট ছিল। এরপরে আমরা পরের দিন কি করব, এএনএম জিএনএম, জিএনএম এর জন্য একটা আমরা স্পেশাল ভিডিও করব, যে সেখানে কি কি কোশ্চেন আসছে, এবং আরেকটা ডব্লিউবিসিএস এর জন্য, ঠিক আছে? দুটো আলাদা আলাদা ভিডিওতে আমি বলে দেবো যে এই চ্যাপ্টারগুলো থেকে কোন কোন সালে কি কি কোশ্চেন পড়েছে। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।